তাহলে আজকে আমরা কি বুঝবো? আয় আরো বেঁধে বেঁধে থাকি, তাই তো? প্রত্যেকটার মানে বুঝবো। কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। আচ্ছা, এটা বোঝার আগে সবার আগে আমাদের জিনিস বুঝতে হবে, এটা পেন, আমি আগের দিনও বলছিলাম, এটা যদি এরকম করে দিলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভাঙবো কি? ভাঙবো না, তাই না? যাই হোক, যদি আমি এরকম করে ভেঙে যাবে, যদি অন্য কিছু থাকতো ভেঙে দিতাম। যাই হোক, পেন তো ভাঙা যাবে না, বিদ্যার জিনিস। এবার যদি আমি এতগুলা পেনকে নেই আর যদি শক্তি দেই, তাহলে কি ভাঙবে? ভাঙবে না। আর এরকম ব্যাপারটা না যে আমার বডি বিল্ডার না বলে আমি ভাঙতে পারবো না, যে বডি বিল্ডার সে ভেঙে দেবে, এরকম ব্যাপারটা না। যদি অনেকগুলো লাঠিকে নেই, ছোটবেলা হয়তো তোমরা পড়ছো, একটা গল্প ছিল একতাই বল, পড়ছো কি পড়ো না জানি না, আমরা পড়ছিলাম যে একটা লাঠি থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা লাঠি থাকলে সেটাকে সহজেই ভাঙতে পারবো, কিন্তু এক বা একাধিক লাঠি থাকলে সেটাকে ভাঙতে পারবো না। অর্থাৎ একতাই কি বল। বুঝতে পারলাম ব্যাপারটা? তো এই কবিতাটার মূল বিষয়বস্তু এটাই যে একতাই বল। প্রত্যেকটা লাইনের মানে বুঝতে হবে, ভিতর থেকে কোশ্চেন দিবে, ইনার মিনিংটা অর্থাৎ রূপক অর্থটা বুঝতে হবে। কথা বুঝতে পারলাম? কি বলছে? আয় আরো বেঁধে বেঁধে থাকে। তাহলে দেখো এখানে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বারকে বলেছে বলো দেখি? প্লুরাল নাম্বার বলছে আয় আরো বেঁধে বেঁধে থাকে, মানে অনেকজন। এবং এই কবিতায় শঙ্খ ঘোষ একজন একজন কথক না, এক বা একাধিক কথকের বার্তাকে তুলে ধরেছে। বুঝতে পারলাম ব্যাপারটা? বলছে আমাদের, আমাদের মানে পুরালে চলে গেলাম আমরা। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমাদের মানে একাধিক মানুষ। আমাদের ডান পাশে ধস, ধস মানে জানো বড় একটা পাহাড়, এই আমাদের দার্জিলিং এ মাঝে মাঝে ধস পড়ে, যখন তিস্তাতে জল বেড়ে যায় বা মহানন্দায় জল বেড়ে যায় তখন কি হয়ে যায়, বা বৃষ্টি হলে কি হয়ে যাবে, ধস নেমে আসে, পাহাড়ের কিছু অংশ উপর থেকে নিচের দিকে নেমে আসে। আমাদের ডান পাশে ধস আর বাঁ পাশে গিরিখাত। তাহলে আমি এটা পাহাড়ে যদি যাই, পাহাড়ের এই পাশে মনে করো পাহাড়টা এই পাশে থাকে না, আর এই পাশটা কি থাকে? নদীটা থাকে, খাত থাকে। এবার আমি যদি এই পাশে যাই তাহলে কি হবে? উপর থেকে পাথর পড়তে পারে। ধস মানে বুঝো তো, নরম মাটি থাকে তো পাহাড়ে। এবার যখন জল পড়ে মাটিগুলা কি হয়? উপর থেকে ধসে 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 দিকে নেমে আসে। ও নদীর পাড়ে গেলে দেখবা অনেক সময় কি হয়, নদীর পাড়ে জল কিনারটার মধ্যে দাঁড়াইলে কি হয়, পা দিয়ে আমরা প্রেস করি, সেইখানকার মাটিগুলো, নরম মাটিগুলো নিচের দিকে নেমে আসে না? বুঝতে পারলাম? এবার তেমনি উঁচু জায়গার থেকে যখন পাথর বা মাটি বৃষ্টির জলে গুলে নেমে আসবে সেটাকে আমরা কি বলবো? ধস বা ল্যান্ডস্লাইড বলি। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমি পাহাড়ে গেছি, এই পাশে ধস আর এই পাশে গিরিখাত। এবার আমি যাবো কোথায়? তাহলে আমার চারিপাশে বিপদ, তাই কি না? তো এটা একটা রূপক অর্থ। তৎকালীন সময়ে যুদ্ধ পরিস্থিতিতে গোটা বিশ্বের বা ভারতবর্ষের এক পাশে সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের শোষণ, মানুষের নাজেহাল অবস্থা, করের বোঝা, মানুষ কোন দিকে যাবে, জিনিসের দাম বৃদ্ধি, মানুষ যে চাল খাবে সে চালের দাম মোটামুটি ধরে নাও 100 টাকার উপরে চালের দাম। আমি একটা আইডিয়া দিলাম। দুর্ভিক্ষ একদিকে, একদিকে ইংরেজদের অত্যাচার, মানুষ কি করবে? তাই বলছে আমাদের ডান পাশে ধস এবং আমাদের বায়ে গিরিখাত। তাহলে এটা একটা রূপক অর্থ যেটা তারা বোঝানোর চেষ্টা করছে চারিদিকেই বিপদ, কোন দিকে যাব? কথা বুঝতে পারলাম? আচ্ছা, আমাদের মাথায় বোমারু। এই যে বোমারু অর্থাৎ এমন এক রকমের উড়োজাহাজ যারা উপর থেকে কি করে বোম ফেলাতে পারে। যেমন কেউ বলতে পারবা যে এমন একটা বোম ইউজ করা হয়েছিল যেটার ফলে আমাদের পৃথিবীর প্রচুর সংখ্যক নরনারী এবং বাচ্চা মারা যায়। কে বলতে পারবে? পরমাণু বোমা। সেই বোমাটার নাম কি কেউ বলতে পারবে? লিটল বয় আর ফ্যাট ম্যান, হিরোশিমা নাগাসাকিতে ফায়ার হয়েছিল। এই যে বোমের ব্যবহারটা প্রথম হয়েছিল, এই যে বিমানের মধ্যে দিয়ে বোমের ব্যবহারটা প্রথম হয়েছিল কোন যুদ্ধে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো এটাই বলছে যে আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাত। মানে এমন একটা সিচুয়েশনকে এখানে ইমাজিন করার চেষ্টা করছে যে কিছু মানুষ, তাদের এক পাশে গিরিখাত আর এক পাশে ধস, এবং তারা যে উপর দিকে তাকাবে উপর থেকে বোম ফালাচ্ছে। বুঝতে পারলো ব্যাপারটা? এবং সামনে আগাবে কি হয়েছে? হিমানি। হিমানি হলো বরফ, হিম মানে হলো বরফ, হিমানির বাঁধ। বাঁধ মানে কিন্তু কোনো নদীর বাঁধ, মানে হলো তুষারপাত যে হচ্ছে, তুষারপাতের বাধা, প্রচুর তুষার ঝড় হচ্ছে, ইমাজিন করো।
সামনের দিক দিয়ে কি হচ্ছে, প্রচুর তুষার ঝড় হচ্ছে, যখন আগাবে তুষার ঝড় হচ্ছে, তুষারের বাধা, বাঁধ মানে বাধা, আর উপরে কি বোমারু বিমান। তাহলে আমি ডানেও যেতে পারছি না, বায়েও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না, উপর দিকেও দেখাতে পারছি না, অর্থাৎ চারিদিকে বিপদ। তাহলে এটা কিছু সংখ্যক মানুষের সে সময়কালের দুর্ভিক্ষকে তুলনা করছে, দুর্ভিক্ষ বা তাদের উপর যে অত্যাচার। তুমি ভাবো স্বাধীনতার সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কৃষকদের সংখ্যা বেশি ছিল, তাদেরকে ইংরেজরা শোষণ করতেছে, জমিদাররা শোষণ করতেছে, জমিদারদের পাইক বরকন্দাজ মানে যারা জমিদারদের চেলা তারাও শোষণ করতেছে। কথা বুঝতে পারলা? তাদের এক বা একাধিক ট্যাক্স। তোমরা ফরাসি বিপ্লব পড়ছো আগের বার, ফরাসি বিপ্লবে দেখছো যারা তৃতীয় সম্প্রদায় তাদের উপর কত ট্যাক্স, কিন্তু তারা কোনো ফ্যাসিলিটি পাইতো কি? পাইতো। এর আগের বছর আমি পড়াইছিলাম। অর্থাৎ একটা শ্রেণী রয়েছে আমাদের, মানে ওই শ্রেণীটা যারা সবসময় শোষিত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হতো। শুধুমাত্র এই শ্রেণীটা যে আগে ছিল এখন নাই এরকম ব্যাপারটা না, এখনো আছে, আছে কি নাই? এখনো আছে, যাদের মধ্যে অভাব রয়েছে, অনটন রয়েছে, দুর্ভিক্ষ রয়েছে, সুযোগ সুবিধা পায় না, এই ব্যাপারটা রয়েছে। তাই বলছে যে আমাদের পায়ে হিমানির বাঁধ, পায়ে পায়ে হিমানির বাঁধ, মানে প্রত্যেকটা পদক্ষেপে বাধা। বুঝতে পারলো ব্যাপারটা? আমাদের পথ নেই কোনো, বলছে আমাদের কোনো ডিরেকশন নেই, কোন পথে যাব, সব দিকেই বিপদ, সব দিকে বিপদ। বুঝতে পারলো ব্যাপারটা? এই কবিতার প্রসঙ্গে একটা কবিতা তোমাদেরকে বলি, জয় গোস্বামীর লেখা নুন। নুন কবিতা একটা লাইন রয়েছে, আমরা তো অল্পেই খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, কোনোদিন চলেই না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। এখানে বাবা ছেলেকে বলছে যে লবণটা পর্যন্ত তার বাড়িতে নাই। বুঝতে পারলা? লবণটা আসলে এখানে লবণ না, লবণটা ক্লাস তোমরা 11-এ পাবা বাংলা বইয়ে। লবণটা হলো এখানে ন্যূনতম মানুষের, শক্ত দূরের কথা, ন্যূনতম মানুষের যে খাওয়ার বা বেঁচে থাকার যে উপাদান, নুন মানে কিন্তু শুধুমাত্র লবণ না, সেটারই অভাব। তাহলে মানুষটা কিভাবে চলবে? বুঝতে পারলো? তাই বলছে আমাদের পথ নেই কোনো, বলছে আমাদের কোনো রাস্তা নেই, কোনো ডিরেকশন নেই, কোন দিকে যাবো আমরা। আমাদের ঘর গেছে উড়ে, ঘর বাড়ি সব উড়ে গেছে, অর্থাৎ সেগুলো অনেক সময় হয়তো এরকম হয়েছে যে কোনো মহাজনের কাছ থেকে ঋণ নিচ্ছে, ঋণ শোধ করতে পারে নাই। বুঝতে পারলে? আবার ক্লাস 12-এর ওল্ড সিলেবাস একটা গল্প রয়েছে, তোমার ছাতির বদলে হাতি। একটা ছাতি কিনছে এবং সেই টাকা দেয় নাই, ছলে বলে কৌশলে পরে মহাজন তাকে বলে যে ছাতির যা দাম সেটা সেই সময় একটা হাতির দামের সমান হয়েছে। ট্যাক্স বসাইতে, ট্যাক্স না সরি, সুদ বসাইতে 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 বসাইতে, এবং যার ফলে অনেক মহাজন অনেক গরিবের ঘর বাড়ি নিয়ে ফেলছে, অনেকের ঘর বাড়ি পুড়ে ফেলছে শোষক, মানে তারা শাসন করতো তারা। বুঝতে পারলো ব্যাপারটা? বলছে আমাদের ঘর গেছে উড়ে, তাহলে আমাদের মানে ওই শ্রেণীটাকে বোঝানো হয়েছে, তাদেরকে শোষণ করতো। এই ভাবনাটাকে বিস্তার করতে হবে, নিজের নোটটাকে লিখতে হবে, নিজের চিন্তা ভাবনার দরুন। আমি যা নোট লাগাচ্ছি বা সহায়িকা বই যেটা লাগাচ্ছি ওটা না, তোমার মধ্যে বা তোমাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটি আছে যে সেটাকে তুমি ভাবতে যত পারবা, বাংলা তত বেশি লিখতে পারো। কথা বুঝতে পারলা? আচ্ছা, নেক্সট, আমাদের শিশুর সব, সব মানে কি? সব মানে মৃতদেহ, মৃতদেহ। আমাদের শিশুর সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তার মানে ওই যে নিচু শ্রেণীর বা কৃষক শ্রেণীর বা শ্রমিক শ্রেণীর ছেলে এবং মানে শ্রেণীর যে লোকরা, তাদের সন্তানরা মারা গেছে। তাই বলছে আমাদের শিশু সব ছড়ানো রয়েছে কাছে দূরে, বিভিন্ন জায়গায় তোমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই লাইনটা খুব তাৎপর্যপূর্ণ লাইন। কেন কেউ বলতে পারবা এই লাইনটা কতটা তাৎপর্যপূর্ণ? তোমাদের আইডিয়ার বাইরে। না না না, আমাদের বলতে কাদের? দরিদ্র শ্রেণীর মানুষদের। আচ্ছা, একটা 70 বছরের যদি বৃদ্ধ মারা যায় তাহলে বেশি দুঃখ হবে নাকি একটা 18 বছরের ছেলে মারা গেলে বেশি দুঃখ হবে? কারণ সে হলো ভবিষ্যতের দেশ চালানোর একটা অংশীদার। আজকে তোমরা যারা আছো বা আমরা যারা আছি, আমরা প্রত্যেকে কাজ করব দেশের জন্য। আমি মনে করো টিউশনি পড়াচ্ছি, তাতে তো কিছু না কিছু ভালো হচ্ছে। সে মনে করো রিক্সা চালাচ্ছে, সে কিছু না কিছু তো পরিষেবা দিচ্ছে। যে মিলিটারি হচ্ছে, সে কিছু না কিছু তো পরিষেবা দিচ্ছে। যে ডাক্তার হচ্ছে, মানে একে অপরকে আমরা সাহায্য করছি, তাই কি না? প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু একটা শিশু মৃত্যু মানে কি? সে আগামী প্রজন্ম, তাই কি না? আজকে যদি কোনো জায়গায় অনেক শিশু মারা যায়, তার মানে কি? তার মানে ওই জায়গায় একটা জনসংখ্যা প্রচুর বড় গ্যাপিং হয়ে যাবে। কথা বুঝলা? আজকে মনে করো কোনো জায়গায় অনেক শিশু মারা গেল, তাদের প্যারেন্টসরা বাইচা আছে, তারা কদিন পর তো মারাই যাবে, কিন্তু ওই যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপটাকে পূরণ করবে।
তাহলে ভবিষ্যৎ ওই জায়গাটা ওখানকার জনসংখ্যা কমে গেল গা, ফলে ওখানে কোনো ডাক্তার হবে না, কোনো ইঞ্জিনিয়ার হবে না, কোনো বড় বিজনেসম্যান হবে না, কিচ্ছু হবে না। একই না, আমার কথা কি বুঝতে পারতো তো? তাই এখানে বলছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এবং এখানে কবি আক্ষেপ করেছে ইচ্ছা করে আমাদের পরবর্তী জেনারেশনকে বাইরে ফেলছে, যাতে আমরা আর কোনোদিনও এগিয়ে যেতে না পারি। আমরা দরিদ্র, আরো দরিদ্র থাকবো, আমাদের জেনারেশনকে শেষ করে দিচ্ছে। কথা বুঝতে পারলাম? মনে করো একটা চিতাবাঘ আছে, চিতাবাঘ ফরেস্টে আমরা জানি, এবার প্রত্যেকটা চিতাবাঘকে যদি শিকার করে কেউ, চিতাবাঘের বাচ্চাকে, আর চিতাবাঘ থাকবে পৃথিবীতে? তেমনি যারা নিম্ন শ্রেণী বা নিচু শ্রেণীর যারা জাতি রয়েছে বা সম্প্রদায় রয়েছে, আর্থিক দিক থেকে যারা দুর্বল, তাদের সন্তানদেরকে যদি মেরে ফেলে, তারা কোনোদিন আর উঠতে পারবে না, ওই সম্প্রদায়টাই শেষ হয়ে যাবে। হ্যাঁ কি না? বুঝতে পারলো? আবার তাই বলছে আমাদের শিশুর সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব কিনা বলছে, তাহলে কি আমাদের তাদের সংশয় হচ্ছে, ওই শ্রেণীর মানুষদের সংশয় হচ্ছে আমরাও কি একদিন মরে যাব, আমাদেরকে কি ওরা মেরে ফেলবে, এবং তাদের দুঃখ যে আমার ছেলে মেয়েদেরকে মারে ফেলছে, হয়তো আমরাও মরে যাব, এবং অনেকে চায় যে আমরা মরেই যাই, কারণ আমাদের সন্তানদেরকে তো মেরে ফেলছে, তাই কি না? তাই বলছে কি যে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব কিনা, আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বলছে আমাদের আর কোনো পথ নেই, আমরা কোন দিকে যাব? কিন্তু চল আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, আমাদের কাছে এই একটাই পথ রয়েছে। কি পথ রয়েছে? আয় আরো বেঁধে বাঁধে থাকি। লাস্টের দিকে একটা আমাদের আশার আলো দেখিয়েছে এখানে কবি। কথা বুঝতে পারলা? তাই বলছে কি আয় আরো বেঁধে বেঁধে থাকি। কোনো পথ নেই যখন, তাহলে আমাদের লাস্টের একটাই অস্ত্র কি রয়েছে, যে আমরা সবাই একত্রিত হই। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট, আমাদের ইতিহাস নেই, ইতিহাস কাদের থাকে? একটা কবিতা রয়েছে ওল্ড সিলেবাস ক্লাস 12 এর, পড়তে জানে এক মজুরের প্রশ্ন। বুঝতে পারলা? ব্রেটলট ব্রেকট এর লেখা। বুঝতে পারলা ব্যাপারটা? এই কবিতায় বলছে যে সবসময় ইতিহাসে কাদের নাম থাকে, আমি আগের দিনও বলছি, রাজাদের নাম থাকে। তাজমহল কে বানাইছে? শাহজাহান। তারপর যদি বলি তোমার ময়ূর সিংহাসন ছিল, এটা কার আমলে তৈরি হয়েছে? শাহজাহানের আমলে। যদি বলি যে ফতেপুর সিকরি, কার আমলে? আকবরের আমলে। বুঝতে পারলাম ব্যাপারটা? তারপরে আরো বেশ কিছু মন্দির মসজিদ বলো বা বড় বড় স্থাপত্য বলো, চীনের প্রাচীরকে তৈরি করেছে চীনের রাজা, তাই কি না? তারপরে তোমার যত বড় বড় যুদ্ধ হয়েছে, যেমন আলেকজান্ডারের যুদ্ধ হয়েছে, পলাশির যুদ্ধ হয়েছে, কার নাম? সিরাজদৌল্লা। তাই সবসময় রাজাদের নামই ঐতিহাসিকরা লেখে, সাধারণ মানুষের নাম লেখে কি? লেখে না, তাই কি না? আমরা এটা নিম্ন বর্গের ইতিহাস চর্চার মধ্যে আমরা পড়ছিলাম না, তাই না? তো বলছে আমাদের ইতিহাস নেই, মানে ওই যে নিচু শ্রেণীর মানুষ যারা আন্দোলনে মারা যাচ্ছে, যারা অসহযোগ আন্দোলন করতে গিয়ে মারা গেছে, যারা নৌবিদ্রোহ করতে গিয়ে মারা গেছে, খালি নেতাদের নাম জানি, তাদের নাম জানি না। বলছে আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের মানুষই মনে করে না, পরোয়াই করে না, আমরা আমাদেরকে পিষে মেরে ফেললেও কোনো যায় আসে না। বুঝতে পারলো ব্যাপারটা? আমাদের কোনো ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, বলছি এমনই ইতিহাস রয়েছে আমাদের, সেই ইতিহাসটা কি? আমাদের চোখ মুখ ঢাকা। ইতিহাস দুই রকমের হয়, একটা প্রকৃত ইতিহাস হয়, যেটা প্রকাশিত হয় না, কোনো বইতে আমরা পাবো না। আর একটা আছে পেশাগত ইতিহাস, যেটা আমাদের বইয়ে থাকে, যেখানে শুধুমাত্র রাজার নাম, নেতার নাম, বুঝতে পারলাম ব্যাপারটা? নৌ বিদ্রোহ কে করেছে তার নাম থাকবে, অসহযোগ আন্দোলন কি করছে সেই নেতার নাম থাকবে, কিন্তু বাকি এত যে অগণিত মানুষ তারা কিভাবে মারা গেছে তাদের কোনো ইতিহাস আমরা পাবো না, কারণ ইতিহাসের ঝকঝকে আলোতে সেই মানুষগুলোর নাম ঢাকা পড়ে যায়। একটা বোম থাকে না, জেনারেটর বোম, জেনারেটর বোম বলে একটা বোম আছে, যেটাকে জ্বলাইলে কি হয়, এরকম তোমার প্রচন্ড আলো হয়, ধুক 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 করতে থাকে আলোটা, হ্যাঁ কি না? ওই ঝলসানো আলোতে কিছু দেখতে পারি, চোখের মধ্যে যদি টর্চ মারি, আলোতে কি হয়? অন্ধকার দূরীকরণ হয়। আমরা কি জানি? আলো দিলে অন্ধকার দূরীকরণ হয়, কিন্তু আলোটা যদি তীব্র হয় তাহলে আমরা দেখতে পারবো না। কিন্তু ইতিহাসের তীব্র ঝলকানি, শাহজাহান এত বড় ছিল, ঠিক আছে, আকবর এত কিছু করছে, অশোক এত কিছু করছে, এই এত কিছু করার ঝলকানিতে ওই নিচু শ্রেণীর মানুষের যে মৃত্যু, তাদের কষ্ট, তাদের আত্মবলিদান, সেগুলা কি ঢাকা পড়ে যায়। তাই এখানে বলছে কি, তাই বলছে আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমাদের চোখ থাকলেও সেটাকে বন্ধ করে রাখা হয়েছে, চোখ মুখ ঢাকা। বুঝতে পারো? সেই ইতিহাসকে তুলে ধরা হয়নি, ঠিক আছে? চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, কৃষকরা অনেক আন্দোলন করছে, অনেক বিদ্রোহ করছে, শ্রমিকরা অনেক আন্দোলন করছে, শ্রমিকরা অনেক বিদ্রোহ করছে, তবুও কৃষকের জায়গা, শ্রমিকের জায়গা কি সমাজে এখনো কি
নিচু স্তরে যত আন্দোলন দেখো তার মধ্যে নিচু শ্রেণীর মানুষদের আত্মবলিদান অনেক বেশি, কিন্তু তবু তারাও বর্তমান সমাজে গিয়ে কি নিচু স্তরেই তো থাকে, নাকি অনেক উঁচু স্তরে থাকে? নিচু স্তরে থাকে। তাই বলছে আমরা ভিখারি 12 মাস। এবার এই কথক বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, তার মনে হলো আশা একটা, পৃথিবী হয়তো বেঁচে আছে, আশা একটা মনের মধ্যে প্রত্যাশা জন্মালো, ঠিক আছে। আবার কিছুক্ষণ পরেই বললো পৃথিবী হয়তো গেছে মরে, বলতে পৃথিবী হয়তো মরে গেছে। অর্থাৎ প্রথমে কেন বললো পৃথিবী হয়তো বেঁচে আছে, এটা আশা পেলো। তারপরে কি মনে করলো যে না, পৃথিবী হয়তো মরে গেছে, অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুই ঠিক চলছে না, সব জায়গায় যুদ্ধ বিদ্রোহ অরাজকতা অশান্তি, এবং এই আমরা বলে যারা পরিচিত নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমাদের কথা কে বা জানে, বলছে আমাদের কথা কে জানে? ইতিহাসের পাতায় আমাদের কথা নেই, বলছে আমাদের কথা কেউ জানেও না, কেউ শুনতেও চায় না, সরকারেরও আমাদের কথা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। বুঝতে পারলো ব্যাপারটা? তাই বলছে আমাদের কথা কে বা জানে, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে মানে দরজায় দরজায় মানুষকে বলার জন্য আমাদেরকে বাঁচাও। বুঝতে পারলো ব্যাপারটা? আমাদেরকে বাঁচাও, আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দাও। যখন আমাদের বাংলাদেশ মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যখন পার্টিশন হইলো, বাংলাদেশ থেকে বহু মানুষ আসলো ভারতে, আসার পরে তারা কি করতে লাগলো, রিফিউজির মতো থাকতে শুরু করলো। বুঝতে পারলো ব্যাপারটা? তাই বলছে আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, বলছে কিছুই কোথাও নেই, কোনো জায়গায় কিচ্ছু নেই, ঠিক আছে, তবু তো কতজন আছে বাকি। এবার মনে আশার এই যে লাইনের গুলা, এই লাস্টের 1 2 3 4টা লাইন, লাস্টের লাইনে একটা আশার আগুন জ্বলেছে। বলছে যে কিছুই কোথাও যদি নেই, বলছে এই পৃথিবীতে কোথাও কিচ্ছু নেই, ভালো কিচ্ছু নেই, সবাই খারাপ, সবাই মারছে, আমাদের কথা কেউ চিন্তা করছে না, ঠিক আছে, তবু তো কতজন আছে বাকি। বলছে কতজন তো আছে ভালো মানুষ এই পৃথিবীতে, সবকিছুই কি যদি আমরা দেখি খারাপ, তার মধ্যে কয়েকজন তো ভালো আছেই, তারা ভালো কিছু করছে, ভালো চিন্তা ভাবনা করছে, তাদের জন্য তো আমাদের পৃথিবীটা সঠিক ডিরেকশনে চলতেছে, তাই কি না? কিছু তো ভালো মানুষ আছে। তাই এখানে কবি আশার একটা কিন্তু বার্তা আমাদেরকে দিয়েছে, তবু তো কতজন আছে বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বলছে যে আমাদের একটাই কাজ এই সময় গিয়ে, সেটা কি বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ একত্রিত ভাবে থাকি, তাছাড়া কোনো আর উপায় নেই। যদি বাঁচতে লাগে, যদি চলতে লাগে, সবাই একসঙ্গে চলতে হবে, হাতে হাত রেখে একসঙ্গে চলতে হবে, তাহলেই আমরা কিছু না কিছু করতে পারবো। যতগুলো আন্দোলন আছে, প্রত্যেকটা আন্দোলনে সবাই প্রত্যেকে কি করছে, সাধারণ মানুষ হাতে হাত রেখে এগিয়ে চলেছে। কি হয়েছে দিচ্ছি দাঁড়া, বুঝতে পারলে ব্যাপারটা? যতগুলো আন্দোলন আছে, প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা সরকার যখন বা শাসক যখন বারবার আমাদের উপর অত্যাচার করেছে, নিম্ন শ্রেণীর মানুষদের উপর, দরিদ্র মানুষদের উপর যখন অত্যাচার করছে, সবাই কি করেছে, হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে গেছে। কথা বুঝতে পারলাম? কারণ একতা না থাকলে কোনোভাবেই আগানো সম্ভব না। কবিতাটা বুঝতে পারলাম? ঠিক আছে।